Welcome to Accounting Tutorial. Prepared and developed by Atripta Paran. ওকে ফ্রেন্ডস, চলো এবারে আমরা বড় একটা অঙ্ক করি। তৃতীয় অঙ্ক কি বলছে, এটা প্রবলেম 2 এর অঙ্ক। দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ বৈকালী টেক্সটাইল লিমিটেড। বৈকালী টেক্সটাইল লিমিটেডের একটা ব্যালেন্স শিট 31 ডিসেম্বর 2010 এর। তো লাইবিলিটি এবং অ্যাসেট, লাইবিলিটিগুলো আছে শেয়ার ক্যাপিটাল হচ্ছে দুই রকমের, যে 8% প্রিফারেন্স শেয়ার হচ্ছে 7 লক্ষ টাকা, অর্ডিনারি শেয়ার হচ্ছে 8 লক্ষ টাকা, 6% ডিবেঞ্চার হচ্ছে 6 লক্ষ টাকা, রিজার্ভ হচ্ছে 10 লক্ষ টাকা, সিকিউরড লোন হচ্ছে 1,50,000, সানরাইজ ক্রেডিটর্স হচ্ছে 1 লক্ষ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে গত বছর ব্যালেন্স ছিল কত টাকা, 50,000 টাকা, এবং এই বছরের প্রফিট হচ্ছে 5 লক্ষ টাকা। টোটাল এই দুটো যোগ করলে হয় 5,50,000 টাকা। আর এদিকে অ্যাসেট পাশে দেওয়া আছে গুডউইল 4,50,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,50,000, প্লান্ট অ্যান্ড মেশিনারি 12 লক্ষ, মোটর লরিজ 50,000, র ম্যাটেরিয়াল 4,24,000, ওয়ার্ক ইন প্রোগ্রেস 35,000, ফিনিশড গুড 82,000, বুক ডেপ্ট 3 লক্ষ। তারপরে হচ্ছে কিছু ইনভেস্টমেন্ট দেওয়া আছে। ইনভেস্টমেন্ট 3 রকমের আছে। ইনভেস্টমেন্ট হচ্ছে ফর রিপ্লেসমেন্ট অফ প্রপার্টির জন্য 6 লক্ষ, ফর সিজনাল রিকোয়ারমেন্টের জন্য 2 লক্ষ, সারপ্লাস ফান্ডের জন্য আছে 2 লক্ষ। একটা জিনিস খেয়াল করো, আমরা ইনভেস্টমেন্টটাকে কিন্তু আইডল ফান্ড হিসাবে বাদ দিয়ে দিতাম, কিন্তু এখানে 3 রকমের ইনভেস্টমেন্ট। তো এখানে আইডল ফান্ড কিন্তু ওরা নির্দিষ্ট করে দিয়েছে, সারপ্লাস ফান্ড। এই সারপ্লাস ফান্ডটাই হচ্ছে আইডল ফান্ড বা অলস ফান্ড। এই অলস ফান্ডের টাকাটা আমরা সম্পদ নির্ণয় করতেও লিখতে পারবো না। তারপরে আমরা যখন সুদ মানে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বাদ দিব, তখন এই সারপ্লাস ফান্ডের ইন্টারেস্টটাই বাদ দেব। তারপর বললো যে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার হচ্ছে 5,000, ঋণপত্রের অবহার, আন্ডার রাইটিং কমিশন 8,000, প্রিলিমিনারি এক্সপেন্স 6,000, ক্যাশ এট ব্যাংক অ্যান্ড ল্যান্ড 90,000। তো আরো কিছু কথা বলছে যে দ্য সেল ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হচ্ছে শতক 1,000 লক্ষ 5 লক্ষ টাকা। আগে কত ছিল, 4,50,000 টাকা, না 2,50,000 টাকা। এখন বিল্ডিং কত ছিল, 2,50,000, এখন হয়ে গেছে 5 লক্ষ। দ্যাট অফ প্লান্ট অ্যান্ড মেশিনারি ইজ 10 লক্ষ। তো প্লান্ট অ্যান্ড মেশিনারি আগে ছিল 12 লক্ষ, এখন এটা কমে হয়ে গেছে 10 লক্ষ। তারপরে কি বলছে দেখা যাক, এটা তো 10 লক্ষ হলো। তারপরে বললো যে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের বর্তমানে বাজার মূল্য 7,50,000 টাকা। যে ইনভেস্টমেন্ট আমাদের ছিল, এই তিনোটা ইনভেস্টমেন্ট, এগুলার বর্তমান বাজার মূল্য হচ্ছে 7,50,000 টাকা। ওকে, তো তারপরে বললো যে বুক ডেপ্ট আর ব্যাড টু এক্সটেন্ট অফ 10%, পুস্তক ঋণের উপরে মানে দেনাদারের উপরে, বুক ডেপ্ট দেনাদারের উপরে ব্যাড হয়ে গেছে, কুরিন মানে অনাদায়ী হয়ে গেছে, যেটা 10% এক্সটেন্ট বৃদ্ধি পাবে। দ্য কোম্পানি প্রফিটস ডিউরিং দ্য পাস্ট 5 ইয়ার্স, গত 5 বছরের কোম্পানির প্রফিটগুলা হচ্ছে নেসেসারি অ্যাডজাস্টমেন্ট, প্রয়োজনীয় সমন্বয়ের পরে ছিল, প্রফিট ছিল, তাদের লাভ ছিল 4 লক্ষ, 2,50,000, 6 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ। তো an investor would expect a 15% return on investment.
if he invest money in a textile enterprise, মানে যারা টেক্সটাইল কোম্পানিগুলোতে ইনভেস্ট করে তারা সাধারণত 15% রিটার্ন আশা করে আর কি। তার মানে এটা হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। আমাদেরকে বলছে যে ভ্যালু অফ গুডউইল অফ দ্য কোম্পানি অ্যাকর্ডিং টু দ্য সুপার প্রফিট মেথড, মানে ক্যালকুলেট, এখানে ক্যালকুলেট কথাটা আসতো, ক্যালকুলেট ভ্যালু অফ দ্য গুডউইল নির্ণয় করো সুপার প্রফিট মেথডে। তো এই অঙ্কটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এমকম ফাইনালে আসছিল অনেক আগে, তো যদিও আগে আসছিল তারপরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। চলো আমরা অঙ্কটা করা শুরু করি। আমাদের অঙ্ক করার জন্য সুপার প্রফিট মেথডে আমাদের মনে আছে কি কি করতে হবে, একটু চোখ বুলাই নেই আরেকবার। আমাদেরকে এই যে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট লাগবে আর অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড লাগবে, এই দুইটা জিনিস খেয়াল আছে যে আমাদের এই দুইটা জিনিস আগে নির্ণয় করতে হবে, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট এবং অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা অ্যাভারেজ প্রফিটের থেকে যদি কোনো অ্যাডজাস্টমেন্টের কথা সমন্বয়ে বলা থাকে ওই অ্যাডজাস্টমেন্টগুলো করব, আর এই দুইটা জিনিস যোগ বিয়োগ করার পর ট্যাক্সটা বাদ দেবো, দেওয়ার পরে যেটা থাকবে সেটাই হবে আমাদের অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। তারপরে ক্যাপিটাল এমপ্লয়েডের ক্ষেত্রে শুধু ফিক্সড অ্যাসেটের থেকে, মানে সরি কারেন্ট ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে তারপরে আরও কিছু সমন্বয় করার পরে ওই যে হাফ অফ অ্যাডজাস্টেড করার পরে কিন্তু আমরা পেয়ে যাবো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তো এগুলো পরে করবো, আমরা এখন করে ফেলবো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। তো আমাদের অঙ্ক শুরু হচ্ছে। দেখো আনসার ওকে, আনসার 2 এখন আমরা করব। আমাদের প্রথম কাজ হচ্ছে স্টেপ 1, ওকে। কার্সরটা বাইরে যাচ্ছে না, একটু রিস্টার্ট করে নিই এটা। আমরা এখানে ছিলাম স্টেপ 1, ক্যালকুলেশন অফ অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। ওকে, প্রথমে আমাদের লিখতে হবে অ্যাভারেজ। আমাদের কাজ কি মনে আছে? আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাভারেজ প্রফিট নির্ণয় করা। এটাকে একটা আন্ডারলাইন করে দিই। প্রথম কাজ হচ্ছে অ্যাভারেজ প্রফিটটা বের করা, ইয়ারও এফএক্টিভ প্রফিট। ওকে, এভারেজ প্রফিটটা বের হবে কিভাবে? আমরা সবগুলা বছর প্রফিট যোগ করে যত বছর তত দিয়ে ভাগ দিলে এভারেজ প্রফিটটা চলে আসবে। তো চলো ঠিক এই কাজটাই আমি এখন করব। কি কি ছিল এখানে দেখো, এই যে এখানে 5 লক্ষ, 4 লক্ষ, 2.5 লক্ষ, 6 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, এই সবগুলো একসাথে এখন যোগ করে ফেলবো। তারপরে এটাকে একটা কাঙ্ক্ষিত সংখ্যা যতটা হবে তত দিয়ে ভাগ দেব। তাহলে প্রথমে ছিল 5 লক্ষ টাকা, শতক, হাজার লক্ষ, 5 লক্ষ, এটার সাথে যোগ হবে 4 লক্ষ, এটার সাথে যোগ হবে 4 লক্ষ। পরে কত ছিল মনে আছে? 4 লক্ষ পরে ছিল 2,50,000, 2,50,000 এর পরে ছিল 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, এটার পরে ছিল 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, তারপরে 3 লক্ষ টাকার পরে ছিল আবার 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। এই তো আমরা লিখে ফেললাম 5 লক্ষ টাকা। আর এদিকে টোটাল কয়টা? 2, 3, 2, 5, 6টা। তাহলে খেয়াল করো 1 বছর, আর এখানে টোটাল 5 বছর, 6 বছর। তো আমরা ভাগটা দেব কত দিয়ে? ভাগ দেব এটাকে 6 দিয়ে, 6 দিয়ে ভাগ দিয়ে যত আসবে ইকুয়াল টু ততই হবে আমাদের এভারেজ প্রফিট। তো এটাকে একটা ব্র্যাকেটে ফেলাই দিলে কিন্তু সুন্দর হবে, জিনিসটা ব্র্যাকেটে থাকুক। তো এভারেজ প্রফিটটা কত হলো তাহলে? ক্যালকুলেটরে করে দেখি। পাঁচ লক্ষ যোগ 4 লক্ষ যোগ
2,50,000 যোগ 6 3 9 লক্ষ, 9 আর 4 কত 13 লক্ষ, তাহলে 13 লক্ষ। এখানে হবে তাহলে 13 লক্ষ। তো 13 লক্ষ করার পরে আমাদের এখানে কত হলো, এই টাকাটা হলো, এটাকে আমরা ভাগ দিয়ে দেব 6 দিয়ে, দিলে কত হবে 4,08,333 টাকা হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের এভারেজ প্রফিট, 4,08,333 টাকা। 4,08,333 টাকা। তো এভারেজ প্রফিট আমাদের নির্ণয় করা হয়ে গেল। তারপরের কাজ, তো আমাদের এভারেজ প্রফিট নির্ণয় করা হয়ে গেল। এবারে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট যদি সমন্বয়ে বলা থাকে সেই অ্যাডজাস্টমেন্টগুলো বাদ দেবো। তো দেখো প্রশ্নে কোনো অ্যাডজাস্টমেন্টের কথা বলছে কিনা। এই প্রশ্নে এখানে বলছে যে প্লান্ট এন্ড মেশিনারি এত, মার্কেট ভ্যালু এত, আচ্ছা এগুলো না, বলছে বুক ডেপ্থ, যেটা একটা ক্ষতি হয়েছিল, বুক ডেপ্থ যদি কুড়িন অনাদায়ী হয়ে যায়, যেটা কুড়িনটা আমাদের একটা ক্ষতি, এই কুড়িনটা এখন আমরা একটা ক্ষতি হিসাবে এটাকে বাদ দিতে হবে আয় থেকে, যেটা দেওয়া হয়নি, এটাই সমন্বয়ের এন্ট্রি। ওকে, তাহলে বুক ডেপ্থ কত 3 লক্ষ, 3 লক্ষ টাকার 10% 3,000 টাকা, এটা আমরা এখন আয় থেকে বাদ দেব। তাহলে লেস ভেরিয়াস লেস লিখলাম না, একসাথে করে ফেলবো, অ্যাডজাস্টমেন্ট, ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট। ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের মধ্যে একটা হচ্ছে কি ব্যাড ডেপ্থ, না ব্যাড ডেপ্থ, কি ছিল এটা, এটা ছিল ব্যাড ডেপ্থ। ওকে, ব্যাড ডেপ্থ, ব্যাড ডেপ্থ কত টাকা হবে, এটা ব্যাড ডেপ্থ হবে, টাকাটা ছিল 3 লক্ষ, 3 লক্ষ, এটা গুণ দেব, কত পার্সেন্ট হবে, ইন্টু 10%। এটা টাকাটা হবে একবারে সোজা টাকাটা হবে 30,000 টাকা। এই টাকাটা কিন্তু বিয়োগ হবে, এই কারণে এটা ব্র্যাকেটে লিখলাম, এটা একটা ক্ষতি, এটা বিয়োগ হবে, এই কারণে এদিকেও এটা বিয়োগ চিহ্ন দিয়ে দেখা দিতে হবে, ঠিক আছে, বিয়োগ চিহ্ন দিয়ে দেখা দিলাম, 30,000 টাকা। তারপরে কাজ হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট তো আর নাই, আর দুইটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এবং ইন্টারেস্ট অন ডেপ্থ, ইন্টারেস্ট অন ডেপ্থ। তাহলে আমরা ইন্টারেস্ট অন ডেপ্থটা যোগ করব, তাহলে এটা যোগ করি, ইন্টারেস্ট অন ডেপ্থ, INTEREST, ইন্টারেস্ট অন ডেপ্থ। ইন্টারেস্ট অন ডেপ্থ কত টাকা, প্রশ্নে দেখি, ইন্টারেস্ট অন ডেপ্থ 6% ডিবেঞ্চার 6 লক্ষ টাকা, তাহলে 6 লক্ষ ইন্টু কত পার্সেন্ট, 6%, 6 লক্ষ টাকার 6% কত হবে, 6 লক্ষ টাকার 6% হবে 36,000 টাকা। ওকে, এই টাকাটা আমরা
যোগ করব। তারপরে আমাদের দেখতে হবে যে ইনভেস্টমেন্ট আছে কিনা। ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট থাকলে সেটা বাদ দেব। TREST ইন্টারেস্ট অন PEST ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। এখন একটা ব্যাপার তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ইনভেস্টমেন্টের কথা বলছে। ইনভেস্টমেন্ট কত টাকা? এখানে তিনটা ইনভেস্টমেন্টের কথা বলছে। এটাও ইনভেস্টমেন্ট, এটাও ইনভেস্টমেন্ট, এটাও ইনভেস্টমেন্ট। এখন ইনভেস্টমেন্টের সুদের টাকাটা যে আমরা বাদ দেবো, এটা কোন ইনভেস্টমেন্টের সুদের টাকাটা বাদ দেবো? আইডল ফান্ডেরটা। তাহলে এখানে কিন্তু আইডল ফান্ড মাত্র 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা সুদটাই আমরা বাদ দেবো। তো এই 2 লক্ষ টাকার সুদটা যে বাদ দেবো, এখানে কি পার্সেন্ট বলছে? কত পার্সেন্ট সুদ 2 লক্ষ টাকার উপরে ইনভেস্টমেন্ট করছি, এটার উপরে সুদ কত টাকা আসবে? এটা কি বলা আছে অঙ্কের মধ্যে? বলা নাই। তাহলে আমরা এটার উপরে একটা ফতুয়া দিয়ে ধরে ফেলবো আর কি। ধরে নিলাম, মনে করে নিলাম যে এটার উপরে 10% সুদ ছিল। হারটা যেহেতু নাই, আমরা আনুমানিক ধরে নিলাম 10% সুদ। তো সাধারণত না থাকলে বিনিয়োগের সুদটা 10%ই ধরতে হয় এই গুডউইল ভ্যালুয়েশনের ক্ষেত্রে। তো আমরা এখন ধরবো 2 লক্ষ টাকার উপরে, অন্যগুলার উপরে না, কারণ অন্যগুলা কিন্তু আইডল ফান্ড না। আইডল ফান্ড হচ্ছে মাত্র 2 লক্ষ টাকা। এই কারণে এই 2 লক্ষ টাকার সুদই এখান থেকে বাদ যাবে। তাহলে আইডল ফান্ড হচ্ছে 2 লক্ষ টাকা। সুদের হারটা কিন্তু বলা নাই, বলা না থাকার কারণে আমরা এটাকে 10% দিলাম। তাহলে এটা কত হলো? এটা হলো 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে আমাদের ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট করা শেষ। এবার আমরা একটা রেজাল্ট আনবো এই সবটার উপরে। রেজাল্ট আনার পরে দেখবো কি হয়। ক্যালকুলেটর ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে 4,08,333 টাকা। এটা থেকে বাদ যাবে 30,000, 1 2 3 30,000। এটার সাথে যোগ হবে 36,000, 36,000। এটা থেকে বিয়োগ হবে 20,000। তাহলে কত থাকবে? থাকবে 3,94,333 টাকা। তাইলে এখানে হবে 3,94,333 টাকা। ঠিক আছে, 3,94,333 টাকা হলো এখানে। প্যারাগ্রাফ চাপাই দিলাম একটু। তো দেখো, এই টাকাটা তো এখন আমরা পেয়ে গেলাম। এবার এটা থেকে সবশেষে আমরা ট্যাক্সটা বাদ দেব। তাহলে লেস ট্যাক্সেশন। তো ট্যাক্সেশনটা বাদ দেব। ট্যাক্সেশন কত ধরে নেব? আনুমানিক ধরে নিলাম ট্যাক্সেশনের টাকাটা, পার্সেন্টটা আমরা এটাকে যে কোনো একটা পার্সেন্ট ধরতে পারি 40 থেকে 50-এর মধ্যে। তো 40 থেকে 50-এর মধ্যে যে কোনো একটা ধরে নিলে 50 ধরাটা ভালো। তবে আপাতত এটার জন্য আমি ভিন্নতা অবলম্বন করলাম, 40% ধরলাম। তবে 50% ধরলে কোনো সমস্যা হবে না, 41% ধরলেও সমস্যা হবে না। 50 থেকে 40, 40 থেকে 50 এর মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট আমরা ধরতে পারি। তাহলে এখানে টাকা হচ্ছে 3,94,333, 3,94,333। এটারে আমরা গুণ দেব কত? 40% ধরে নিই ট্যাক্সটা। তাহলে 40%। শিট, 40%। তাহলে কত হলো টাকাটা? টাকাটা হলো বের করে নিই। এই টাকাটার উপরে ইন্টু 40/100 কত হলো? 1,57,733 টাকা। তাহলে 1,57,733 টাকা। তাহলে আমরা ট্যাক্সেশন বাদ দেওয়ার পরে যেটা পাবো এটাই হবে আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট। ওকে, তাহলে এটা বাদ দিই ক্যালকুলেটরে। 3,94,333, 3,94,333 বিয়োগ 1,57,733, 1,57,733 কত থাকলো? 2,36,600, 2,36,600। তাহলে
সো অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট এমপি দিয়ে বুঝাই দিলাম, এটা হচ্ছে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। প্রফিট হলো কত টাকা আসছিল ক্যালকুলেটরে, 2,36,600। তাহলে এই এখানে বসবে 2,36,600। ওকে, তো হয়ে গেল আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট। আচ্ছা কেমন জানি দেখাচ্ছে, আমি লিখিয়ে দিই এভারেজ মেইনটেনেবল এভারেজ। তো আমাদের স্টেপ 1 শেষ হলো, এবার আমরা করব স্টেপ 2। স্টেপ 2 এ আমরা এভারেজ ক্যাপিটাল ইনফ্লোটা নির্ণয় করব। আমি একসাথেই করে ফেলবো এভারেজ ক্যাপিটাল ইনফ্লো নির্ণয়টা। তাহলে স্টেপ 2, ও না, আমরা তো এভারেজ মেইনটেনেবল প্রফিট নির্ণয় করছি না, তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিট, এবার এভারেজ ক্যাপিটাল ইনফ্লোটা নির্ণয় করব। স্টেপ 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 2, calculation of average capital employed, average capital employed, এটা এখন আমরা নির্ণয় করব। তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে। ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে আসবে, আমাদের টোটাল কারেন্ট ভ্যালু অফ অ্যাসেট থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিগুলো বাদ দিলে ক্যাপিটাল এমপ্লয়েড পাবো, তারপর হচ্ছে সমন্বয়। কিন্তু আমরা যখন টোটাল ভ্যালু অফ কারেন্ট অ্যাসেট লিখবো, তো সেক্ষেত্রে ফিকটিশাস অ্যাসেটগুলা, আইডল ফান্ডগুলো কিন্তু লিখবো না। তো ঠিক এখন এই কাজটাই করছি, খেয়াল করো। আমি ঘর করে নেই এটা করার সুবিধার জন্য। ওকে, তো প্রথমে আমরা লিখবো যে present value of asset, present value of assets, present value of asset আমরা এখন লিখব। তো অঙ্কের মধ্যে দেখি প্রেজেন্ট ভ্যালু কি কি আছে। ভ্যালু অফ অ্যাসেট, গুডউইলটা তো আমরা লিখতে পারবো না, কজ গুডউইল তো আমরা এখন নির্ণয় করব। তবে গুডউইল এট কস্ট এই কথাটা লেখা থাকলে আমরা লিখতাম। তো এখানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,50,000 টাকা, বাট ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর বর্তমান মূল্যটা কত, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হয়ে গেছে 5 লক্ষ টাকা। আমরা কিন্তু কারেন্ট ভ্যালুটা লিখবো। তাহলে কারেন্ট ভ্যালুটা লিখলে এখানে লিখতে হবে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 5 লক্ষ টাকা। আমরা লিখে ফেলি টাকার ঘরে 5 লক্ষ টাকা। লাইন স্পেসিংটা কমানোর দরকার ছিল।
তাহলে এটা হচ্ছে ল্যান্ড এন্ড বিল্ডিং 5 লক্ষ টাকা। ল্যান্ড এন্ড বিল্ডিং এর পরে কি ছিল? ল্যান্ড এন্ড বিল্ডিং এর পরে ছিল প্লান্ট এন্ড মেশিনারি। প্লান্ট এন্ড মেশিনারি কি হয়েছে? 10 লক্ষ টাকা হয়ে গেছে। তাহলে আমরা 10 লক্ষ টাকায় লিখব। তাহলে PLANT প্লান্ট এন্ড CHINERY মেশিনারি 10 লক্ষ। প্লান্ট এন্ড মেশিনারির পরে কি আছে? মোটর লরিস। মোটর লরিসের দাম কমে নাই। র ম্যাটেরিয়াল, ওয়ার্কস, গুড, ফিনিশ গুড, বুক ডেপস, এই সবগুলা এখন আসবে। আমি সবগুলা লিখে ফেলছি। তো দেখো মোটর লরিস টাকা ছিল, টাকাগুলো আমি লিখে ফেলি। তো টাকাগুলো লিখে ফেললাম। এখানে একটা জিনিস দেখো যে আমরা সম্পদগুলা পর্যায়ক্রমে লিখে ফেললাম, কিন্তু বুক ডেপ আমাদের ছিল 3 লক্ষ টাকা, মনে আছে? বুক ডেপ ছিল 3 লক্ষ টাকা, আর 3 লক্ষ টাকার মধ্যে আমাদের ব্যাড ডেপ ছিল 10%। তাহলে 10% অফ 3 লক্ষ, নাকি? 3 লক্ষ টাকার উপরে 10%, এই টাকাটা মানে 30,000 টাকা। সরাসরি 30,000ও লেখা যেত, বাট 10% অফ 3 লক্ষ, তার মানে 30,000 টাকা এটা বাদ যাবে। তাহলে কত হবে এখানে? 2,70,000। এটা হচ্ছে বর্তমান ভ্যালু বুক ডেপথের। তো বুক ডেপথের ইয়েটা লিখলাম। এবার আসো খুব মজার একটা ব্যাপার, একটু ক্রিটিক্যাল। এটা হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট আমাদের কাছে কয় ধরনের আছে দেখো। ইনভেস্টমেন্ট আছে আমাদের কাছে 3 ধরনের। তো এটা তো টোটালি বাদ। এখন হলো 6 লক্ষ আর 2 লক্ষ, এই 8 লক্ষ টাকা। এখন 8 লক্ষ টাকা আগে ছিল, কিন্তু বর্তমানে ইনভেস্টমেন্টের ভ্যালু হয়ে গেছে 7,50,000। তো 7,50,000 টাকা হয়েছে কোন টাকাটা? এই টোটাল 6 লক্ষ, 2 লক্ষ, 2 লক্ষ, এই টোটাল 10 লক্ষ টাকা হয়ে গেছে 7,50,000 টাকা। তো আমরা কিন্তু এখানের এই সারপ্লাস ফান্ডটা কিন্তু অ্যাসেটে দেখাবো না, আমরা দেখাবো এই 8 লক্ষ টাকাটা। তো 8 লক্ষ টাকা এবং টোটাল 10 লক্ষ টাকাই কিন্তু হ্রাস পাইছে। তো এখন 2 লক্ষ টাকাও হ্রাস পাইছে, এটাও হ্রাস পাইছে, এটাও হ্রাস পাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখন যে এই 6 লক্ষ এবং 2 লক্ষ লিখবো, এই 2 লক্ষ টাকার বর্তমানে কত টাকা আছে মার্কেটে প্রাইস, মানে মার্কেট ভ্যালুটা কত? এই তিনোটা টাকার মার্কেট ভ্যালু হচ্ছে 7,50,000। তাহলে এই দুটোটা টাকার মার্কেট ভ্যালু কত? যত হবে ঠিক তত টাকায় আমরা ইনভেস্টের মধ্যে দেখাবো। তো দেখো এটার ক্যালকুলেশনটা একটু জটিল, তোমরা বুঝবা। আমি আমার মতো করে এটা বুঝাচ্ছি, বইয়ের মতো না। এখানে ছিল আমার 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা হয়ে গেছে 7,50,000 টাকা। তার মানে 7,50,000 টাকার ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে 7,50,000 টাকা ভাগ 10 লক্ষ টাকা। তাহলে দেখো না এভাবে না, উল্টাটা করি, উল্টাটা করলে আরো সহজ হবে। দেখো আমাদের ছিল 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা হয়ে গেছে 7,50,000 টাকা। তাহলে 10 লক্ষ ভাগ 7,50,000, তাহলে আমাদের হবে না তো, এভাবে ভুল হয়েছে কোথাও ক্যালকুলেশন, আবার করছি। আমাদের ছিল 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা 70,000 লক্ষ, এটা এখন হয়ে গেছে 7,50,000। হলো না, 7,50,000
50,000 ভাগ 10 লক্ষ শতক হাজার লক্ষ কত হলো? ও ঠিকই আছে, আমি প্রথমটাই ঠিক ছিল, ক্যালকুলেশনে ভুল ছিল। দেখো আবার দেখো, এই টাকাটা আমি বের করছি যে এখানে 10 লক্ষ টাকা ভ্যালু হয়ে গেছে 7,50,000 টাকা, তাহলে 10 লক্ষ টাকা ভ্যালু হয়ে গেছে 7,50,000 টাকা, তাহলে 10 লক্ষ টাকা আগে ছিল, এটার ভ্যালু হয়ে গেছে 7,50,000 টাকা। তাহলে 10 লক্ষ টাকা ভাগ 7,50,000 টাকা, শতক হাজার লক্ষ 10 লক্ষ ভাগ 7,50,000 টাকা। ওকে, আবারও করছি। দেখো আমাদের টাকা ছিল ইনভেস্টমেন্টের জন্য 10 লক্ষ, হয়ে গেছে 7,50,000 টাকা মার্কেটে, এটার বর্তমান রেট। তাহলে 10 লক্ষ টাকা হয়ে গেছে 7,50,000 টাকা, তার মানে 7,50,000 টাকা সমান হচ্ছে 10 লক্ষ টাকা, তার মানে 7,50,000 ভাগ 10 লক্ষ, 10 লক্ষ। তার মানে আমাদের টাকাটা তো কমছে, কম হলে ভাগ করতে হবে, ঠিক আছে, কম হলে ভাগ করতে হবে। দেখো আমাদের ছিল 10 লক্ষ টাকা, হয়ে গেছে 7,50,000 টাকা, তার মানে আমাদের 1 টাকা হয়ে গেছে 75 পয়সা। আমাদের 10 লক্ষ টাকা যদি 7,50,000 হয়ে যায়, তাহলে 1 লক্ষ টাকা মানে 1 লক্ষ টাকা হয়ে যায় 75,000 টাকা, মানে 100 টাকা হয়ে যায় 75 টাকা, বা 1 টাকা হয়ে যায় 75 পয়সা। তো আমাদের বর্তমানে যেটা হলো, এটা হলো যে আমাদের ইনভেস্টমেন্টের মার্কেট প্রাইসটা কমছে। সেটা কিভাবে কমছে? 1 টাকা হয়ে গেছে 75 পয়সা। তো 1 টাকা যদি 75 পয়সা হয়ে যায়, এটা আমরা মেমোরিতে রাখলাম, 1 টাকা 75 পয়সা হয়ে গেছে। 1 টাকার ভ্যালু যদি 75 পয়সা হয়, তাহলে আমাদের এখানে এই যে 8 লক্ষ টাকা, এই 8 লক্ষ টাকার মার্কেট ভ্যালুটা কত? 8 লক্ষ টাকার মার্কেট ভ্যালু হবে 8 লক্ষ ইন্টু 0.75, তাহলে 8 লক্ষ টাকার মার্কেট ভ্যালু হচ্ছে 6 লক্ষ টাকা। তাহলে আমরা এই কাজটাই এখানে করব। দেখো মার্কেট ভ্যালু অফ ট্রেডিং ইনভেস্টমেন্ট এখানেই করে ফেলা যায়। তাহলে আমাদেরকে করতে হবে কি 7,50,000 টাকা। আমি ইকুয়েশনটা শুধু কপি করছি প্রয়োজনের তাগিদে। দেখো আমাদের টাকাটা ছিল 10 লক্ষ টাকা, 10 লক্ষ শতক হাজার লক্ষ 10 লক্ষ টাকা, এটা হয়ে গেছে 6 লক্ষ, সরি 7,50,000, 7,50,000 হয়ে গেছে। এখন যদি এটাই হয় যে 7,50,000 টাকা হয়ে গেছে, তো মানে 10 লক্ষ টাকার বর্তমান ভ্যালু হচ্ছে 7,50,000 টাকা, তাহলে ভাগ দিলে আমরা 1 টাকার বর্তমান মূল্যটা পেয়ে যাবো আর কি। 1 টাকা সমান কত টাকা হচ্ছে? তো 1 টাকা সমান যদি এত টাকা হয়, তাহলে আমাদের কাজ হচ্ছে তাহলে আমাদের 8 লক্ষ টাকা, আমাদের ট্রেডিং ইনভেস্টমেন্ট ছিল কত? খেয়াল করো, আমাদের ট্রেডিং ইনভেস্টমেন্ট ছিল এই দুইটা টাকা, 6 লক্ষ এবং 2 লক্ষ, এই দুইটা টাকা। 8 লক্ষ টাকার বর্তমান মার্কেট ভ্যালুটা কত? তাহলে 8 লক্ষ টাকা। তাহলে সমান যত হয় ঠিক তত এখানে আমরা বসাবো। ওকে, তাহলে দেখো আমি ক্যালকুলেটরে করছি, এটা আবারও করছি। 7,50,000 ভাগ 10 লক্ষ, 10 লক্ষ সমান হলো 75 পয়সা, এটাকে গুণ দেব
8 লক্ষ টাকা দিয়ে। তাহলে কত হলো? 6 লক্ষ টাকা। এখানে লিখছি একটা শূন্য বাড়বে, তাহলে এটা কত হয়েছিল টাকাটা? এটা হয়েছিল 6 লক্ষ টাকা। সো এখানে বসবে 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা হচ্ছে আমাদের বর্তমানে ইনভেস্টমেন্টের বাজার মূল্য। এটা হচ্ছে ট্রেডিং ইনভেস্টমেন্ট, মানে ব্যবসায়িক বা কার্যকর, এটা অলস না। তো এটা হলো। এটা হওয়ার পরে দেখো আর কি আছে। ইনভেস্টমেন্টের পরে কি আছে? ইনভেস্টমেন্টের পরে আছে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, ঋণপত্রের অবহার। এটা একটা ফিকটিশিয়াস অ্যাসেট, সো এটা আসবে না। তারপর আন্ডাররাইটিং কমিশন, এটাও আসবে না। ফিকটিশিয়াস অ্যাসেট, ভুয়া সম্পদ, প্রিলিমিনারি এক্সপেন্স, ভুয়া সম্পদ, ক্যাশ এট ব্যাংকটা আসবে শুধু। তাইলে আমরা এখন লিখে ফেলবো ক্যাশ এট ব্যাংক। ক্যাশ এট ব্যাংক হচ্ছে, টাকাটা কত ছিল ভুলে গেলাম, টাকাটা ছিল 90,000। তাহলে ক্যাশ এট ব্যাংক 90,000। ওকে, এই টাকাটা কিন্তু নিচে 90,000 টাকা। তারপরে 90,000 টাকা হলো। ওকে, লিখে ফেললাম 90,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে আর কি কাজ বাকি? আমাদের অ্যাসেটগুলো সব লেখা হয়ে গেল। অ্যাসেটগুলো লেখা হওয়ার পরে আমরা অ্যাসেটগুলোকে যোগ করব। ধরো এখানে একটা লাইন টেনে দিই নিজের ইচ্ছে মতো। তাহলে এখন যেটা আসবে আমাদের কাছে, এটা কি? মার্কেট ভ্যালু অফ, এটা কি হবে? এটার মান কি হবে? টোটাল কারেন্ট অ্যাসেটস। টোটাল কারেন্ট অ্যাসেট কত হলো? এইগুলো এখন আমরা যোগ করে লিখে দেব। যোগ করার ক্ষেত্রে যোগ করছি, দেখো 5 লক্ষ যোগ শতক হাজার লক্ষ, 10 লক্ষ যোগ 50,000 যোগ 50,000 যোগ 4 লক্ষ 24,000, 4 লক্ষ 24,000 যোগ 35,000 যোগ 82,000, 82,000, তারপর হচ্ছে 2,70,000 যোগ 2,70,000 যোগ 6 লক্ষ 70,000 লক্ষ 6 লক্ষ যোগ 90,000। তাহলে হলো 30,51,000। তাহলে 30,51,000, এটা হলো টোটাল কারেন্ট অ্যাসেট আমাদের। তো কারেন্ট অ্যাসেটের পরে এখন আমাদের কাজ হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট না, তো এটা আমাদের তো ফিক্সড অ্যাসেটও এখানে আছে। টোটাল অ্যাসেট, হ্যাঁ, এটা কারেন্ট অ্যাসেট হবে, এটা টোটাল অ্যাসেট হবে। কারেন্ট অ্যাসেট তো, হ্যাঁ, এটা টোটাল অ্যাসেট, টোটাল মার্কেট ভ্যালু অফ অ্যাসেট, টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট থেকে আমরা এখন বাদ দেব কারেন্ট লাইবিলিটিগুলা। অঙ্কের মধ্যে যদি কোনো কারেন্ট লাইবিলিটি থাকে তা বাদ দিলেই আমরা ক্যাপিটাল ইমপ্যাক্ট পাবো। তো কারেন্ট লাইবিলিটি কি আছে দেখো, সানরাই ক্রেডিটর্স আছে, শুধু সানরাই ক্রেডিটর্স 1 লক্ষ টাকা আছে। তাহলে এটাই টোটাল অ্যাসেট থেকে বাদ দেব, লেস কারেন্ট LIABI কারেন্ট লাইবিলিটিস। এটা কি কারেন্ট লাইবিলিটিস হচ্ছে সানরাই ক্রেডিটর্স, ইয়ে ছিল, অনাদার ছিল,
এটার ভ্যালুটা ছিল 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা আমরা এখন বাদ দিয়ে দেব। বাদ দিলে যেটা থাকবে কত থাকবে? 29,51,000। 29,51,000 এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড থেকে আমরা যদি সমন্বয় কিছু বাদ দিই তাহলে পেয়ে যাব এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এখন কি কি সমন্বয় বাদ দেব? প্রথমে বাদ দেব হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট, তারপরে বাদ দেব ইনকাম ট্যাক্সটা। এই তাহলে এখন দেখো প্রথমে আমরা বাদ দেব লেস half of adjusted current year profit। adjusted current year profitটা বাদ দেব। তাহলে প্রথমে কি হবে? প্রথমে হবে প্রফিট। তাহলে প্রফিটটা কত? প্রফিটটা এবছরের প্রফিট কত? 5 লক্ষ টাকা না? এবছরের প্রফিট ছিল 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা প্রফিট থেকে অ্যাডজাস্টেড প্রফিটটা বাইর করব। অ্যাডজাস্টেড প্রফিট বাইর করার পরে আমরা এটাকে হাফ করে নেব। তো প্রফিটের মধ্যে যে সমন্বয় ছিল, সমন্বয় একটা ছিল যে আমাদের কি কি ছিল? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ব্যাড ডেট, তারপরে যে তিনটা, এই তিনটাই এখানের এই তিনটা দেখো, এই তিনটাই এখানে বসবে। এই যে এই তিনটা, ব্যাড ডেট, ইন্টারেস্ট অন ডেট, তারপর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এগুলো। তাহলে এগুলো এখানে লিখব। তাহলে ব্যাড ডেটটা এটা প্রফিট থেকে মাইনাস করতে হবে। ব্যাড ডেট ছিল, আমি ডিটেলস লিখছি না, ব্যাড ডেট ছিল আমাদের 30,000 টাকা। সো এই 30,000 টাকা এখান থেকে বিয়োগ হবে। ব্যাড ডেটের পরে ছিল আমাদের কি ছিল? একটা ইন্টারেস্ট ছিল, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত ছিল? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ছিল 20,000। সরি, ইন্টারেস্ট অন ডেপ্থ এটা প্রথমে। ওকে, একই কথা, আমি ডেপ্থ লিখলেও পারি। ডেপ্থ লিখলে ডেপ্থের টাকাটা লিখবো, ইন্টারেস্ট লিখলে ইন্টারেস্টের টাকাটা। ডেপ্থ ছিল 36,000 টাকা, তাহলে এখানে হবে 36,000 টাকা। তারপর ইন্টারেস্ট অন ডেপ্থের পরে আছে এটা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটা বাদ যাবে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ছিল 2 লক্ষ টাকার 10%, 20,000 টাকা ছিল। তাহলে হয়ে গেল, আমরা কিছু সমন্বয় করে ফেললাম। এবার দেখো আমাদের সমন্বয় করার পরে আমাদের কি আসছে? এটা এখানে একটা ভেজাল আছে। ভেজাল বলতে টাকাগুলো এই ঘরে বসাতে পারবো না, এদিকে বসাতে হবে। এই ঘরটা, এই ঘরটা আমি টানলাম, এই ঘরটা তোমাদের টানতে হবে না। হ্যাঁ, আমি এই ঘরটা টানবো না, তোমরা না টেনে অঙ্কটা করবে। অবশ্য আমি এখন না টেনেও করতে পারবো না, কারণ না হলে এটা বিদঘুটে হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে আমি এখন এটা রিমুভ করতে পারছি না, এটা ইনার ঘরে লেখার দরকার ছিল। ঠিক আছে, তাহলে দেওয়ার পরে এই প্রফিট, এই 5,000 টাকা হবে এখানে।
এই প্রফিট থেকে আমরা বিভিন্ন সমন্বয়গুলো একসাথে মানে যোগ বিয়োগ করবো, ঠিক আছে। প্রফিট ছিল 50,000 টাকা, এটা থেকে আমরা এই জিনিসগুলো যোগ বিয়োগ করবো। তাহলে যোগ বিয়োগ কত হবে টোটালি? না, একবারে তো করতে পারতাম শুধু শুধু, এটা আচ্ছা আগের অবস্থানে ফিরে যাচ্ছি। যেটা আসে এটা করে ফেলি। বাবা 5 লক্ষ টাকা, শতক হাজার লক্ষ 5 লক্ষ টাকা, এটা থেকে বিয়োগ দেব 30,000 টাকা, বিয়োগ দেব 20,000 টাকা, পরেরটা আগে করে ফেললাম, আর যোগ করবো 36,000 টাকা। কত হলো? 4,46,000 টাকা। তাহলে আমরা এখানে লিখে ফেলি 4,46,000 টাকা। এটা এবার আমরা সমন্বয়গুলো বাদ দেওয়ার পরে 4,46,000 টাকা আসলো, এটা হচ্ছে অ্যাডজাস্টেড প্রফিট। দেখো আমরা ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিটটা বাদ দেবো। তো হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট কোনটা? তার মানে প্রফিটকে আগে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্টেড মানে প্রফিটকে অ্যাডজাস্টেড করার পরে তারপরে হাফ করব, তাইলে হাফ অফ অ্যাডজাস্টেড অফ কারেন্ট ইয়ার প্রফিট হবে। তাহলে প্রফিট হচ্ছে 5 লক্ষ, এবার এটাকে আমরা অ্যাডজাস্টেড করলাম, সমন্বয় করলাম, তাহলে অ্যাডজাস্টেড প্রফিট, এটার নাম হচ্ছে অ্যাডজাস্টেড প্রফিট। হ্যাঁ, প্রফিট। আবার অ্যাডজাস্টেড প্রফিট, অ্যাডজাস্টেড প্রফিট এখনো হয় না, আমরা কিন্তু ট্যাক্সটা বাদ দেই নাই। এবার এটার উপর ট্যাক্সটা ধরবো, ঠিক আছে। ট্যাক্সেশন, লেস ট্যাক্সেশন, LSS, লেস ট্যাক্সেশন, ট্যাক্সেশন বাদ দেব, এটা থেকে ট্যাক্সেশন বাদ দেব। ট্যাক্সেশন কত ধরবো আমরা? 40% ধরছিলাম ওইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে 40%ই ধরবো। তাহলে এট দ্য রেট অফ 40% লিখে ফেললেই হইলো, বা আমরা এই টাকাটা ইন্টু 40% লিখতে পারতাম। তাহলে এটার উপরে ইন্টু 40% ভাগ 100, তাহলে কত হলো? 1,94,400, 1,94,400 হয়ে গেল। এবার $94,400 বাদ দিলে কত হবে? 4,46,000, 4,46,000 মাইনাস 1,94,400 কত হবে? 2,51,600 লিখলাম, 2,51,600। এটা এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার। এটা না লিখলেও কিন্তু চলতো, অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট, এটা বোঝার জন্য লিখলাম তোমরা। তাহলে এবার এটাকে হাফ করব। হ্যাঁ, তাহলে হাফ করব, তো হাফ করে এদিক দিয়ে বাদ দিয়ে দিলে হবে। এটাকে ধরো আমরা এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে দিই। হাফ মানে কি? ভাগ 2 না? মানে হচ্ছে ভাগ 2, তাহলে ভাগ 2 দিলে যেটা আসে এটা এই ঘরে পড়বে এসে। তাহলে এই ঘরে টাকাটা কত বসবে? এই ঘরে টাকাটা বসবে 2,51,600 2 দিয়ে ভাগ, তাহলে এটা হাফ হয়ে গেল। এই হাফ টাকাটাই এখানে বসবে কত টাকা? 1,25,800। 25,800 কেন হবে? আমাদের কি হিসাবে কোনো ভুল আছে? 4,46,000 কোথাও একটা হিসাবে ভুল হয়েছে, ভুলটা আমরা এখনই ডিটেক্ট করে ফেলবো। দেখো আবার প্রথম থেকে এই অংশটা করি। 5 লক্ষ টাকা বিয়োগ 30,000 টাকা, 36,000 টাকা, 36,000 টাকা বিয়োগ 20,000 টাকা সমান হলো 4,46,000
৮৬,০০০ টাকা। আমরা এখানে ৪৬,০০০ লিখছি, হয়তো এটা আমার টাইপিং মিস্টেক ছিল, ভুলে টিপ পড়ে গেছে। তো এটা থেকে আমরা বাদ দেব, ও এখানে তো আবার ভেজাল আছে, এই ৪,৪৬,০০০ টাকার উপরে আমরা 40% দেবো, 40 ভাগ ১০০, তাহলে এটার কত হবে? ১,৯৪,৪০০। এটা ঠিকই আছে, আমরা জাস্ট লিখতে ভুল লিখছিলাম। তাহলে ১,৯৪,৪০০, এবার থেকে বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো, তারপরে কত হবে? ৪,৮৬,০০০ বিয়োগ ১৯,৪৪,০০০ কত থাকবে? ২,৯১,০০০। তাহলে এটা ৯১,০০০ হবে। ৯১,০০০কে ভাগ দেব ২ দিয়ে, ভাগ ২, তাহলে কত হবে? ১,৪৫,৮০০। তাহলে ১,৪৫,৮০০, এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড, হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট। হ্যাঁ, অ্যাডজাস্টেড প্রফিট। অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট সমান হচ্ছে এই টাকাটা। তাহলে এই তো হয়ে গেল। এবার এটা আমরা পরের পাতায় চলে আসছে, এই কারণে এখানে একটা দাগ তোমরা দেখতে পাচ্ছ। হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট বাদ দেওয়ার পরে আমরা পেয়ে যাব এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে আমাদের কাজ প্রায় শেষের দিকে। এটা কিন্তু বাদ যাবে, তাহলে বাদ গেলে এটা ব্র্যাকেটে পড়বে। দেখো আমরা কি করছিলাম, এখানে মূলত ক্যাপিটাল এমপ্লয়েড থেকে লেস করছিলাম হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট। হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে এটা, তাহলে এটা উপরের টাকাটা থেকে বাদ যাবে। বাদ গেলে কত থাকবে? ক্যালকুলেটর 2,95,000, 2,95,000 না, এটা 29,51,000, 29,51,000 মাইনাস 1,45,800, 1,45,800 কত থাকলো? থাকলো 2,28,05,200, তাহলে 28,05,000, 28,05,200 এটা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, আর এজি অ্যাভারেজ ক্যাপিটাল। ওকে, এই হচ্ছে এই অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে এই টাকাটা। তো অঙ্ক প্রায় শেষের দিকে। আসলে ঝামেলা হচ্ছে এই দুইটা জায়গার মধ্যেই, করে ফেললে খুব সহজে হয়ে যায়। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা পেয়ে গেলাম। এবার আসো আমরা বাকি অংশটা করব। বাকি অংশটা কি? এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড যেহেতু পাইছে, তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড থেকে স্টেপ 3 হচ্ছে স্টেপ 3। তাহলে এখন আমরা নরমাল প্রফিটটা বের করব। তো নরমাল প্রফিট কিভাবে বের করে? নরমাল প্রফিট সমান, নরমাল প্রফিট সমান হচ্ছে PERAG এভারেজ ক্যাপিটাল এট, একটা গুণ চিহ্ন লাগবে আমার, ইনটু নরমাল রেট অফ রিটার্ন। হ্যাঁ, নরমাল রেট অফ রিটার্ন। তো অঙ্কের মধ্যে প্রশ্নে কিন্তু দেওয়া আছে নরমাল রেট অফ রিটার্ন ছিল 15%, তাহলে আমরা এটাই এখন ব্যবহার করব। তো দেখো সমান এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ছিল 28,05,200
এটার সাথে গুণ হবে। নর্মাল রেট অফ রিটার্ন ছিল 15%, মনে আছে তোমাদের 15%। তাহলে কত হবে রেজাল্টটা? সমান ইনটু 15 ভাগ 100। তাহলে কত হলো? 4,20,780। 4,20,780, এটা হচ্ছে নর্মাল প্রফিট। এটা হচ্ছে আমাদের নর্মাল প্রফিটটা। ওকে, নর্মাল প্রফিট আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা প্রথমে পেয়ে গেলাম এভারেজ মেইনটেনেবল প্রফিট। এবার এভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিলে আমরা সুপার প্রফিট পাবো। তাহলে এবার সুপার প্রফিট, সো সুপার প্রফিট সমান জি এভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এভারেজ মেইনটেনেবল প্রফিট ছিল কত টাকা? এভারেজ মেইনটেনেবল প্রফিট ছিল 2,36,600। এটা থেকে বাদ যাবে নর্মাল প্রফিট ছিল 4,20,780। বাদ দিলাম, বাদ দেওয়ার পরে থাকলো আমাদের কাছে কত টাকা? ও উল্টা হবে, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড তো আগে, এটা হবে পরে, মাঝখানে হবে বিয়োগ চিহ্ন। ওকে, তাহলে 4,20,000 টাকা এভারেজ মেইনটেনেবল প্রফিট, আর নর্মাল প্রফিট হচ্ছে 2,36,600। তাহলে 2,36,600 বাদ দিলে কত থাকে? এটা থেকে বাদ দেব বিয়োগ 2,36,600, কত থাকবে? 1,84,180। 1,84,180, এটা হলো আমাদের সুপার প্রফিট। আমরা কোথাও একটা ভুল করে ফেলছি। ভুলটা ছিল যে এভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিটটা বাদ দিতে হবে। ঠিকই লিখছিলাম, আমি আবার করছি। এভারেজ মেইনটেনেবল প্রফিট কত ছিল? এভারেজ মেইনটেনেবল প্রফিট ছিল 2,36,600। আমি মনে করছিলাম যে এটা না, কারণ এটা তো কম হওয়ার সম্ভাবনা নাই, তারপরেও তো কম হইতেই পারে। আর নর্মাল প্রফিট ছিল 4,20,780। তাহলে 4,20,780, তাহলে বিয়োগ করলে রেজাল্ট কত হবে? রেজাল্টটা হবে, মজার একটা অঙ্ক তো এটা, দেখো 2,36,600 বিয়োগ 4,20,780 কত হলো? 1,84,180, এটা বিয়োগের রেজাল্ট। তাহলে 1,84,180, 1,84,180, 1,84,180, এটা বিয়োগের রেজাল্ট। তো এর তো কোনো সুপার প্রফিট নেই, সুপার প্রফিট ঋণাত্মক হয়ে আছে, ঠিক না? সুপার প্রফিট নেই। তো সুপার প্রফিটে আমরা ইয়ে দিয়ে গুণ করলে, কি বলা, পারচেস ইয়ার দ্বারা গুণ করলে আমাদের গুডউইল আসতো। তো পারচেস ইয়ার কিন্তু এই অঙ্কে নাই, তো নাই, আমরা 2 বা 3 ধরে অঙ্কটা করে ফেলতাম, কিন্তু 2 বা 3 কিভাবে ধরে করবো? আমরা তো সুপার প্রফিটই নাই। কোনো অঙ্কের মধ্যে যদি সুপার প্রফিট ঋণাত্মক হয়ে যায়, তাহলে আমরা এখানে একটা কথা লিখে দেব যে hence there is no
goodwill in this firm কারণ BCA US because কারণ হচ্ছে সুপার প্রফিট is NGTI নেগেটিভ অথবা সুপার প্রফিট নেগেটিভ বা নীল, এই কারণে এখানে কোনো গুডউইল নেই। তো এটাই হচ্ছে অঙ্কের শেষমেশ রেজাল্ট। এত কিছু করার পরে, এত কষ্ট করার পরে ভুল টুল করে শেষ পর্যন্ত দেখলাম কি যে এই কোম্পানির কোনো গুড মানে সুপার প্রফিটই নাই। তো সুপার প্রফিট না থাকলে গুডউইলও নাই, গুডউইল থাকারও কোনো সম্ভাবনা নাই। তো এই অঙ্কটা এতটুকুই, আর কি করাবো। ভালো থাকো, পরের লেসনের জন্য তৈরি হও। ওকে, আল্লাহ হাফেজ।